শুরু করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। অনলাইন ক্লাসে আমাদের নির্ধারিত কোর্সটি ইকোলজি, বাস্তুবিদ্যা এবং আজকের অন্তর্ভুক্ত বিষয়টি হলো টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, হ্যাবিট অ্যান্ড নিস ইকোসিস্টেম। আমি ডক্টর হোসনে আরা, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি রোজলাল কলেজ, খুলনা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এখানে একটি স্থলজ বাস্তুতন্ত্র দেখতে পাচ্ছি, টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম এটা অ্যাকুয়াটিক না, স্থলজ যে বাস্তুতন্ত্র সেটাই। এটা সাধারণত ভূমির সাথে সম্পর্কিত। একে আমরা টোটাল যে পৃথিবীর যে ল্যান্ড এরিয়া তার সাথে যদি তুলনা করি তাহলে 28% এটাকে আমরা বলতে পারি। এবং এই স্মল এরিয়া এটা খুব কম, 28%, অর্থাৎ 100%-এর মধ্যে এটা বেশ কম। কিন্তু এখানে প্রচুর কি আছে, উদ্ভিদ এবং প্রাণী আছে। ফ্লোরাও আমরা দেখতে পাই প্রচুর এবং প্রাণীও দেখতে পাই। এবং তাদের মধ্যে কি দেখতে পাই, এই টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমে আমরা কমপ্লেক্সিটি, তাদের মধ্যে বিভিন্ন রকমের কমপ্লেক্স আছে, শারীরিক গঠন বলো, বিভিন্নভাবে তারা যে যে পরিবেশে অ্যাডাপ্টেড হচ্ছে, অভিযোজিত হচ্ছে, সেই পরিবেশের মধ্যে একটা বিভিন্ন ধরনের ভ্যারিয়েশনও আমরা দেখি, যেটা অ্যাকুয়াটিক ইকোসিস্টেম মানে জলজ বাস্তুতন্ত্র থেকে যেটা বেশ হায়ার, মানে অনেক বেশি। টাইপস অফ টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। স্থলজ বাস্তুতন্ত্র কত প্রকার? যদি আমরা টোটাল পৃথিবীর সারফেস অনুসারে চিন্তা করি তাহলে এটা হচ্ছে মহাদেশীয় যে ল্যান্ডগুলো, ভূমিগুলো আছে সে অনুসারে আমরা যদি এদেরকে ক্লাসিফাই করি তাহলে একটা পাই জিওগ্রাফস, অর্থাৎ এটাকে আমরা বলি বায়োজিওগ্রাফিক রিলম। এবং আরেকটি আছে বায়োমস। বায়োজিওগ্রাফিক যেটা, এটাকে আমরা জুওলজির দৃষ্টিকোণ থেকে বলি যে জু জিওগ্রাফি অনুসারে আমরা যে ভ্যারিয়েশনটা দেখি সেই ভ্যারিয়েশন। আর একটি আছে বায়োম। এই দুটো অনুসারে এই টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমকে আমরা ভাগ করে থাকি। তাইলে বায়োজিওগ্রাফিক যে রিজিয়ন বা রিলম সে অনুসারে আমরা একে 6টি সাবডিভিশনে ভাগ করি। এবং যে বায়োম আছে পৃথিবীর বিভিন্ন বায়োম, সে বায়োম অনুসারে আমরা এদেরকে 7 or more সাবডিভিশনসে ভাগ করে থাকি। এই বায়োজিওগ্রাফিক রিলমে আমরা কি পাচ্ছি? বিভিন্ন অঞ্চলগুলো পাচ্ছি। প্রথমে আছে প্যালিয়েট্রিক, তারপর নেয়ারটিক, নিওট্রপিক্যাল, আফ্রোট্রপিক, ইন্দ্রোমালয়া এবং অস্ট্রেলিয়াসিয়া। এখানে আমি বলি, এখানে যে জিনিসগুলো আছে প্রত্যেকটা অঞ্চল তার কন্টিনেন্ট মানে তার মহাদেশটাকে নিয়ে যেমন বিস্তৃত, ভূমিকে নিয়ে যেমন বিস্তৃত, একইভাবে সেখানে কি আছে, বিভিন্ন ব্যারিয়ার্স আছে, ওশান আছে, মাউন্টেন আছে এবং ডেজার্ট আছে। এগুলো দেখা যাচ্ছে ভূমিকা রাখছে। এই সব ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো এনিমেলকে স্প্রেড হতে বা ডিস্ট্রিবিউট হতে বাধাগ্রস্ত করছে। প্যালিয়েট্রিককে আমরা বলে থাকি হোল ইউরোপ বলতে ইউরোপ মহাদেশের পুরোটাই এবং তার সাথে সোভিয়েত রাশিয়া তা যুক্ত হয়েছে। সুতরাং এই রিজিয়নটা বেশ রিচ এবং এখানে ডাইভার্স ধরনের ফ্লোরা এবং ফনা আমরা দেখতে পাই এই প্যালিয়েট্রিক রিজনে।
অনেক ধরনের ফ্লোরা আছে যেগুলো অন্য জায়গায় দেখা যায় না, একই সাথে অনেক ধরনের ফনাও আছে। এর মধ্যে আমরা এন্ডেমিক ফনার মধ্যে আছে কি ওয়ান বার্ড ফ্যামিলি, আর আমরা দেখছি বিভিন্ন এন্ডেমিক বার্ড ফ্যামিলিজ আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে তা আছে সেটা আছে, সেটাও ছাড়াও কিছু ম্যামালসও দেখতে পাই, আমরা স্তন্যপায়ী। নেআর্কটিক রিজিয়ন বা রিলামে আমরা যেটা দেখি এটা হচ্ছে পুরো ও আমেরিকা, নর্থ আমেরিকার পুরোটাই উপরের দিকটা, তার সাথে গ্রিনল্যান্ড যুক্ত হয়েছে, মানে ইউরোপ এবং আমেরিকার মাঝে যে গ্রিনল্যান্ডটুকু সেটুকু এর অন্তর্ভুক্ত, সেন্ট্রাল ফ্লোরিডা এবং হাইল্যান্ড অফ মেক্সিকো, মেক্সিকোর উচ্চ অংশ নিচের দিক না, এবং নর্থ আমেরিকার পুরোটা নিয়েই নেআর্কটিক রিজন। এখানেও এই স্থানটিও ফনা ফ্লোরা দিয়ে বেশ রিচ। এখানে আমরা অনেক ধরনের এন্ডেমিক প্রাণী দেখা যাচ্ছে, প্ল্যান্টস ফ্যামিলি আছে, অ্যানিমেলস আছে এই অঞ্চলে, এগুলো আমরা দেখতে পাই। অ্যানিমেলস এর মধ্যে আছে ডগ, উলস, ফক্স ইত্যাদি। পরের অঞ্চলটা হচ্ছে নিওট্রপিক্যাল, এটা সাউথ আমেরিকা, দ্যাট মিনস নর্থ আমেরিকার নিচের দিক এবং পুরা সাউথ আমেরিকা ধরেই হচ্ছে এই নিওট্রপিক্যাল রিজিয়ন। নিওট্রপিক্যাল রিলম বা রিজন, এটাকে আমরা জানি যে বার্ড কন্টিনেন্ট, এটাকে এখানে প্রায় 31 ফ্যামিলির আমরা বার্ড বিভিন্নভাবে এন্ডেমিক অবস্থায় পাই, এবং আরো বহু পাখি আমরা পেয়ে থাকি, এজন্য এটিকে বলা হয় যে বার্ড রিজিয়ন। এছাড়াও আছে আরো কিছু ম্যামালস এবং অন্যান্য প্রাণীগুলো, এর মধ্যে আছে অ্যান্ট ইটার্স, স্লথস এবং আর্মাডিলস। এছাড়াও আছে কিছু নিউ ওয়ার্ল্ড, এটা নিউ ওয়ার্ল্ডের বানরগুলো এর মধ্যে আমরা দেখে থাকি। অ্যাফ্রোট্রফিকে অঞ্চলে আমরা আফ্রিকা সহ সাহারা ডেজার্ট, সাউদার্ন এবং ইস্টার্ন ফ্রিঞ্জ অফ দা অ্যারাবিয়ান পেনিনসুলা, মানে আরব কান্ট্রি পর্যন্ত এটা বিস্তৃত হয়েছে। আরব কান্ট্রি, দ্যাট মিনস আফ্রিকা থেকে শুরু করে এশিয়া পর্যন্ত ঢুকে গেছে, এবং দ্বীপের মধ্যে আছে মাদাগাস্কার, সাউদার্ন ইরান, এক্সট্রিম সাউথ ওয়েস্টার্ন পাকিস্তান পর্যন্ত, এবং ওয়েস্টার্ন ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগরের পশ্চিম দিক পর্যন্ত এটা বিস্তৃত। এখানেও এনরিচ ফ্যামিলি আমরা দেখতে পাই প্ল্যান্ট এবং অ্যানিমেলস দিয়ে। এর মধ্যে আছে এন্ডেমিক অনেক আছে, এর মধ্যে এন্ডেমিক অনেক কিছুই আছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে আফ্রিকার এই অঞ্চলে যে ম্যামালস আমরা দেখি, সেই ম্যামালস এর মধ্যে আছে 4 স্পিসিস অফ গ্রেট অ্যাপস, সেটা এন্ডেমিক ইন আফ্রিকা। গরিলা আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের শিম্পাঞ্জি, ব্যাবুন, এগুলো আমরা এখানে দেখে থাকি। ইন্দোমালায়া রিজন বা রিলমে আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তান থেকে শুরু করে পুরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং সাউথ ইস্ট এশিয়া টু লোল্যান্ড অফ দা সাউদার্ন চায়না, দক্ষিণ চায়না পর্যন্ত এটা বিস্তৃত। শুরু হলো আফগানিস্তানের ওই অঞ্চল থেকে শুরু করে পুরো ভারতবর্ষ থেকে শুরু করে, এরপরেও আরো কিছু আছে, সেগুলা হচ্ছে ইন্দোনেশিয়ান কিছু দ্বীপ আছে, এবং আছে ইন্দোমালয় কিছু দ্বীপ, ফিলিপাইন, তাইওয়ান, জাপানের কোন দ্বীপের অন্তর্ভুক্ত। এর বিস্তৃতিটা অন্যান্য অঞ্চলের তুলনায় অত ব্যাপক না হলেও এখানে আমরা প্রাণী এবং উদ্ভিদ বিভিন্ন ভাবে, মানে বিভিন্ন প্রকারে দেখতে পাই। বিশেষ করে আমরা এখানে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন গুলোকে দেখতে পাই, এবং এর সাথে বিভিন্ন ধরনের এন্ডেমিক প্রাণীও জড়িত আছে। তবে এখানে আমরা যে ম্যামালস গুলো দেখতে পাই তার মধ্যে লিওপার্ড, টাইগার, ওয়াটার বাফলোজ, তারপরে হচ্ছে এশিয়ান এলিফ্যান্ট, ইন্ডিয়ান রাইনোসেরাস, তারপরে জাভার রাইনোসেরাস আছে, কিছু ট্রাপির আছে, এই ধরনের গিবনস আছে এর অন্তর্ভুক্ত। অস্ট্রেলিয়া
যে রিলম বা রিজিয়ন, সেটা হচ্ছে পুরো অস্ট্রেলিয়া, নিউ গিনি, ইন্দোনেশিয়া কিছু অংশ, মানে দ্বীপগুলো কিছু কিছু, সুম্বা আছে, আছে, লুম্বক আছে, তারপরে হচ্ছে ফ্লোরস আছে এবং তিমুর আছে, এই অন্তর্ভুক্ত। এছাড়া নিউজিল্যান্ড আছে। এখানে যে ফ্লোরা এবং ফনাগুলো আমরা দেখতে পাই তারা হচ্ছে নিউগিনি, যেমন ইউক্যালিপটাস এর কথা বলেছে, এর মধ্যে ট্রিজ এর মধ্যে এরা হচ্ছে প্রিডমিনেন্ট, এবং এই রিজনে কিছু মনোট্রিমস এবং মার্সুপিয়ালস অ্যানিমেল, যেটা পুরোপুরি অনেকটাই অঞ্চল ছাড়া অন্য কোথাও এখন আর দেখা যায় না, এন্ডেমিক হিসেবে আমরা এদেরকে পাই। নিউজিল্যান্ডে আমরা কিছু পাখি দেখতে পাই এন্ডেমিক, যেমন কিউই আছে, মোয়া আছে ইত্যাদি। এই যে বিস্তৃতিটা, এটা টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমের জন্যই আমরা পাচ্ছি। টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমে যে পরিবেশটা থাকে সেটাকে আমরা বলি টেরিস্ট্রিয়াল এনভায়রনমেন্ট, অর্থাৎ স্থলজ পরিবেশ। এখানে হচ্ছে প্ল্যান্ট গ্রোথটা থাকে, ওয়াটার সাপ্লাই পিউরিফাইং সিস্টেমটাও ভালো থাকে। এখানে আছে নিউট্রিয়েন্ট সাইকেল সিস্টেম এবং ইঞ্জিনিয়ারিং মিডিয়াম গুলোর মাধ্যমে, ইঞ্জিনিয়ারিং মিডিয়াম এবং সর্বোপরি আছে বায়োলজিক্যাল হ্যাবিটেট বা বসতি, জীবতাত্ত্বিক বসতি। অ্যাবায়োটিক কম্পোনেন্টস গুলো আমরা সবাই জানি, যেগুলো বায়োটিক কম্পোনেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এগুলো নন লিভিং ইকোসিস্টেমের মধ্যে অজীবিত অংশ, এবং এরা কি অ্যাবায়োটিক কম্পোনেন্ট কখনো কখনো হার্মফুল হয়ে যায় এনিমেল এর জন্য, প্ল্যান্ট এর জন্য। আবার সাধারণত এটা সবসময় হেল্পফুল, তবে কখনো কখনো এর পরিবেশটা যখন বিরূপ আকার ধারণ করে তখন সেটা হার্মফুল হয়। যেমন ডেজার্টের কথা যদি আমরা বলি, একইভাবে কুল যে স্থানটায় সেটাও অনেকটা সেই রকম। তাহলে টেম্পারেচার, লাইট, তাপমাত্রা, আলো, তারপরে পানি, মাটি, বিভিন্ন রক বা শিলা, নাইট্রোজেন, ফসফরাস, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট বা শর্করা, হিউমিক সাবস্টেন্স দ্বারা এগুলো বেশ রিচ। বায়োটিক কম্পোনেন্ট, অ্যাবায়োটিক কম্পোনেন্ট, বায়োটিক কম্পোনেন্টের মধ্যে যদি আমরা ঢুকি, যে জীবীয় উপাদানগুলো আছে সেই উপাদানগুলো দেখা যাচ্ছে কি, তার স্মল ব্যাকটেরিয়া, অ্যালগি এগুলো আছে। এগুলো যেগুলো ব্যাকটেরিয়া গুলো আছে এগুলো এয়ারে বাস করছে, কখনো কখনো ওয়াটার সয়েলেও পাচ্ছি। অ্যালগি গুলো ফ্রেশ এন্ড সল্ট ওয়াটারের মধ্যে আমরা পাই। টেরিস্ট্রিয়াল প্ল্যান্টস গুলো মানে বিভিন্ন রেঞ্জের হয়, যেমন গ্রাস থেকে শুরু করে হার্ব, মধ্যমে তার থেকে সার, এবং মনসুনে প্রত্যেকটা ট্রি কি করে যে প্রতি বছর যে বৃহৎ আকার ধারণ করে, বৃষ্টি পায়, বৃষ্টির পানিতে তারা বেশ ডেভেলপ করে যায়। এখানে জীবিত প্রাণীকুলের মধ্যে আমরা যেগুলো দেখি, মাইক্রোস্কোপিক এনিমেল আমরা পাই, স্মল পতঙ্গগুলো, ছোট পতঙ্গ, বড় প্রাণীগুলোর মধ্যে আছে হচ্ছে মাছ, সরীসৃপ, উভচর, পাখি এবং ম্যামালস। কি ধরনের উদ্ভিদ এখানে থাকে, তাইলে যে ধরনের উদ্ভিদগুলো কমনলি আমরা এখানে পাই তার মধ্যে আমরা ছবিতে দেখছি গোলাপ ফুল গাছ, এবং তার নিচে আছে মস এবং বিভিন্ন ধরনের কনিফেরাস। কি ধরনের এনিমেল আমরা এখানে সাধারণত দেখতে পাই, এগুলো হচ্ছে এই ইকোসিস্টেম, ডিফারেন্ট এনিমেলস এখানে বাস করবে এই ইকোসিস্টেমের মধ্যে। এখানে মোস্ট কমন আর বার্ডস, ম্যামালস, এবং তারা শেপ, সাইজ এবং অ্যাক্টিভিটিতে বিভিন্ন রকম। আর এছাড়াও আছে এপাশে আমরা দেখছি কিছু ইনসেক্ট, ইনভার্টিব্রেটস। আমরা সবাই জানি কারা ইনভার্টিব্রেটস, যারা তাদের ব্যাকবোনটা সেভাবে নাই বা থাকে না, তাদেরকে আমরা ইনভার্টিব্রেটস বলে থাকি। এর মধ্যে আছে স্পাইডার, স্করপিয়ন, তারপর স্নেল, স্লাগ এগুলো। আর ইনসেক্টদের মধ্যে আছে 6 পায়ের বিভিন্ন প্রাণীগুলো, যাদের মাথা, বক্ষ এবং উদরগুলো বিভিন্ন অংশে বিভক্ত। এছাড়াও আমরা দেখা যাচ্ছে কি, মোস্ট ইনসেক্টস হ্যাভ এ হার্ড আর আউটার কভারিং থাকে, বাইরের কভারিংটা বেশ শক্ত এবং কাইটিন দ্বারা তৈরি। ভার্টিব্রেটসদের মধ্যে আমরা পাচ্ছি মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। এই
মাছ, উভচর এবং সরীসৃপ এরা হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, কিন্তু অন্যগুলো এবং তাদের বডি টেম্পারেচারটা সবসময় উঠানামা করে, এবং টেম্পারেচার যখন ফল করে তখন তাদের জন্য বেঁচে থাকা একটু কষ্টকর হয়ে যায়, এজন্য তারা নিজেদেরকে গুটিয়ে নেয়। ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস এর মধ্যে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর মধ্যে আমরা বার্ডস এবং ম্যামালস এবং এই গোষ্ঠীটাকেই উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর মধ্যে দেখতে পাই। টেরেস্ট্রিয়াল অ্যানিমেলস গুলো কি করে, এরা ল্যান্ডে বাস করে এবং টেরেস্ট্রিয়াল হ্যাবিটেট এরা স্থলজ পরিবেশে এরা বেঁচে থাকতে নিজেদেরকে সক্ষম করে তোলে, এবং এদেরকে এখানে হয় সুটেবল ফর লাইফ, এটা এই পরিবেশটাই তাদের জীবন রক্ষা করতে সাহায্য করে থাকে, এবং তাদেরকে কি করে বাস করতে, চলাচল করতে, খাদ্যের সংস্থান করতে, তারপরে একইভাবে শ্বাস প্রশ্বাস চালিয়ে নিজেদের প্রজাতি টিকিয়ে রাখতে সাহায্য করে। টেরেস্ট্রিয়াল অ্যানিমেলস বিভিন্নভাবে অ্যাডাপ্টেড হয়ে থাকে বিভিন্ন পরিবেশে। এখানে আমরা প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে ফ্রিজিং কন্ডিশন, অর্থাৎ একদম শীতল পরিবেশ। এই শীতল পরিবেশের প্রাণীগুলো থিক লেয়ার অফ ফ্যাট থাকে, এই স্তরে পুরু চর্বি জমা থাকে, এটাকে বলা হচ্ছে ব্লাবার, এবং দেখা যাচ্ছে কি এখানে স্কিনটা কি করে, কিপ দেয়ার বডি ওয়ার্ম, তাদের নিচে যে পুরু স্তরটা থাকে এটা তাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে। যেমন এদের মধ্যে আছে শিল, পেঙ্গুইন, এগুলো এই পরিবেশে আমরা দেখতে পাই। টেরেস্ট্রিয়াল অ্যানিমেলস এর মধ্যে আমরা কিছু কোল্ড প্লেসেস নর্থ অঞ্চলে যেগুলো দেখি, সেই অ্যানিমেল গুলোর চামড়া দেখা যাচ্ছে, চামড়া মানে বহিরাবরণে লোম দ্বারা আবৃত থাকে। এগুলো কি করে, ওই ঠান্ডা পরিবেশে ওদেরকে ফার এগুলো দ্বারা আবৃত থাকে, এবং এগুলো পুরু, কোনো কোনো স্থানে বেশ পুরু, এবং এগুলো কি করে ওদের বডি টেম্পারেচারটা যাতে ঠিক থাকে সেজন্য ওদেরকে প্রোটেক্ট করে। এই কোল্ড কন্ডিশন কখনো কখনো আমরা মাউন্টেনেও পেয়ে থাকি, মাউন্টেন পিক বা এই অঞ্চলে এদের মধ্যে যে প্রাণীগুলো আছে পোলার বিয়ার এবং ইয়াক। টেরেস্ট্রিয়াল অ্যানিমেলস এর মধ্যে আরেকটি আছে একটু ভিন্ন টাইপ, সেটা হচ্ছে ডেজার্ট বা মরুভূমি। এখানে যে প্রাণীগুলো বাস করে তারা ডেজার্টের আবহাওয়ায় নিজেদেরকে অভিযোজিত করে তোলে, এবং এদের বডিতে আমরা কি দেখতে পাই যে এদের বডিতে যাতে কোনো রকম পানি ওয়াটার লস না হয় এজন্য এরা কি করে, লিটল হেয়ার ধারণ করে, ছোট ছোট লোম থাকে, এবং দেখা যাচ্ছে শরীর থেকে যাতে পানির অপচয় না হয় সেটা প্রোটেক্ট করে। যেমন আমরা ক্যামেলের মধ্যে হাম্পে পানি সুরক্ষিত অবস্থায় দেখতে পাই। টেরেস্ট্রিয়াল অ্যানিমেল গুলো কখনো টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের অ্যানিমেল গুলো হাইবারনেশনে যায়, এটাকে আমরা বলি শীত নিদ্রা। যখন বিয়ার হতে পারে, ফ্রগ হতে পারে, স্নেক হতে পারে, ইনঅ্যাক্টিভ ইন কোল্ড উইন্টার মান্থস, অর্থাৎ শীতের সময় এরা একদম পুরোপুরি অকেজো হয়ে পড়ে, এবং এই সময় এদের সঞ্চিত যে চর্বিগুলো থাকে সেগুলোর থেকে এরা নিজেদের অ্যাক্টিভিটি গুলো, কার্যকারিতা গুলো ঠিক রাখে, এবং এই অবস্থাটা কাটিয়ে উইন্টার কেটে গেলে আবার তারা হাইবারনেশন থেকে, শীত নিদ্রা থেকে বেরিয়ে আসে। একইভাবে যেসব স্থানে গরম বেশি সেখানে প্রাণীগুলো এস্টিভেশনে যায়, এটাকে আমরা বলি গ্রীষ্ম নিদ্রা। এখানে গ্রীষ্ম নিদ্রা বলতে এই সময় এরা স্লো জীবনযাপন করে, অর্থাৎ একটি মন্থর জীবনযাপন, অতিরিক্ত গরমেরা মন্থর জীবনযাপন করে, এবং এই অবস্থাটা কাটিয়ে এরা আবার তাদের স্বাভাবিক অবস্থায় গরম চলে যাওয়ার পর তারা আসতে সমর্থ হয়। এই সময় কিছু মাছ আছে এই অবস্থায়, কিছু ইনসেক্ট আছে এই অবস্থায় প্রদর্শন করে। এরপরে আমরা যাব আর্বোরিয়াল অ্যানিমেলস। ল্যান্ড অ্যানিমেলস দ্যাট লিভ মোস্টলি অন ট্রিজ আর কল্ড আর্বোরিয়াল। বৃক্ষচারী এরা কোথায়, ভূমিরই প্রাণী, কিন্তু এরা সাধারণত কি করে, গাছে জীবন চড়তে ভালোবাসে বা গাছে জীবন যাপন করে। এদের কি থাকে, ধারালো নখর থাকে যাতে করে তারা উপরে উঠতে পারে,
ব্রাঞ্চ অফ দ্য ট্রি ধরতে পারে, শাখা ধরতে পারে, এবং স্ট্রংলি মাসল গুলো স্ট্রং হয় এবং লিম্ব গুলো স্ট্রং, টেল গুলো এই জিনিসটাকে লেজ, তারপরে তাদের পা, এগুলোর সাথে এই ব্রাঞ্চ গুলোকে ধরে রাখার জন্য অ্যাডাপ্টেড, অভিযোজিত। যেমন মাংকি, কোয়েলা, বিয়ার, এগুলো আমরা এই অবস্থায় আর্বোরিয়াল অবস্থায় দেখতে পাই। এরিয়াল, খেচর, এই ধরনের প্রাণীগুলো সাধারণত উড়ে বেড়ায় এবং স্পেন্ড এ লট অফ টাইম ইন দা এয়ার, এবং এরা দেখা যাচ্ছে যে এয়ারে অ্যাডাপ্ট করে ভেসে থাকতে সমর্থ হয় বেশ কিছু সময়। তাদের বনগুলো ফাঁপা হয় এবং শরীরের ওজনটাও হালকা হয়ে থাকে, এবং ওয়ান সেট অফ লিম মডিফাইড অ্যাজ উইং, তাদের যে কোনো এক জোড়া লিম মানে চলাচলের অঙ্গ, সেটা হাত হোক বা পা হোক, সেটা উইং এ রূপান্তরিত হয়, ডানায় রূপান্তরিত হয়। আর বডি শেপ অফ এরিয়াল অ্যানিমেল ইন সাচ দ্যাট দে এ কাট থ্রু দ্য এয়ার ইজিলি, যাতে তারা বাতাসকে কেটে ভর করে তারা ইজিলি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। উইন্টার মান্থসে দেখা যাচ্ছে কি যে ফুড মেনি বার্ডস ফ্লাই টুয়ার্ডস ওয়ার্মার আর কান্ট্রিজ ইন সার্চ অফ ফুড, এটাকে আমরা বলে থাকি কি মাইগ্রেশন। কিছু বার্ড আছে যারা ওয়ার্মার সিজনে আস্তে আস্তে অপেক্ষাকৃত ঠান্ডা এলাকায় যায়, আবার একইভাবে ঠান্ডা বা তুষারপাত অঞ্চল থেকে পাখিরা মাইগ্রেট করে সুটেবল স্থানে, উপযুক্ত স্থানে চলে আসে বসবাস এবং প্রজননের জন্য। এই অ্যাডাপ্টেশন ফর প্রোটেকশন, এই যে নিজেদেরকে অভিযোজিত করে সুরক্ষার জন্য এনিমেল এটাতে বেশ পারদর্শী। Animals like elephant, hippopotamus have thick skin, protected themselves from hot climate. তাহলে গরম পরিবেশ থেকে বাঁচার জন্য জলহস্তী এবং হাতি তাদের থিক স্কিনকে কাজে লাগায়। একইভাবে তাদের কি আছে, স্ট্রং লেগ আছে এবং অন্যান্য গুলো অর্গান দ্বারা তারা কখনো কখনো ইজিলি রান করতে পারে তাদের বিপদ থেকে, যেমন হরিণ, তারপরে হচ্ছে এই ধরনের প্রাণীগুলো। আর আরো কিছু প্রাণী আছে যারা অ্যাডাপ্টেশনের জন্য কি করে, নিজেদের রং পরিবর্তন করে। রং পরিবর্তন কেমোফ্লেজিং এর মাধ্যমে চ্যামিলন এবং জেব্রা এবং আর্টিক বিভিন্ন ফক্স, পোলার বিয়ার, এরা ফগ, এগুলো কি করে থাকে, তারা শত্রুর হাত থেকে রক্ষার জন্য ইজিলি নিজেদের দেহের রংকে পরিবর্তন করতে পারে এবং এর মধ্যে এই রং পরিবর্তনের মাধ্যমে তারা সুন্দরভাবে এক স্থান থেকে অন্য স্থানে বেঁচে ফিরতে পারে। গ্রাসহপারের রংটা সাধারণত ন্যাচারালি এমন সুন্দর যে এর জন্য এরা অনেক সময় নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে। এক্সটিংক্ট ও এন্ডেঞ্জার্ড অ্যানিমেলস সম্পর্কে আমি একটু বলেছি। এক্সটিংক্ট মানে যারা বিলুপ্ত হয়ে গেছে সেই কিছু প্রাণী পৃথিবীর থেকে ডোডো, এবং দেখা যাচ্ছে যে জায়ান্ট পান্ডা, টাইগার, এরা পৃথিবীর থেকে আজ বিলুপ্তির পথে। এদেরকে আমরা বলবো বিলুপ্ত প্রায় বা হুমকির সম্মুখীন প্রাণী। টেরেস্ট্রিয়াল হ্যাবিটেট সম্পর্কে যদি আমরা বলি তাহলে দেখা যাচ্ছে যে কি এই হ্যাবিটেটটা concealed the most variable in terms of both time and geography. এরা তাদের সময় এবং ভৌগোলিক পরিবেশের সাথে কি করে ভ্যারি করে, পরিবর্তিত হয়। Climate substance are the major factor which together with their interaction of organism determine the nature of the terrestrial communities and ecosystem. এই ক্লাইমেট এবং অন্যান্য সাবস্টেন্স গুলো একত্রে প্রাণীকে, উদ্ভিদকে, টেরেস্ট্রিয়াল কমিউনিটি অর্থাৎ স্থলজ সম্প্রদায় এবং বাস্তুতন্ত্রে প্রাকৃতিকভাবে নির্বাচিত করে ফেলে কে থাকবে কে থাকবে না এইভাবে। এবং টেরেস্ট্রিয়াল হ্যাবিটেটে আমরা কিছু ফিচার দেখতে পাই, বৈশিষ্ট্য দেখতে পাই। ময়েশ্চার, আর্দ্রতা একটা মেজর লিমিটিং ফ্যাক্টর। একই সাথে তাপমাত্রা ভ্যারিয়েশনে প্রাণীগুলো, উদ্ভিদগুলো বিভিন্নভাবে ভ্যারি করে। এবং র্যাপিড সার্কুলেশন অফ বাতাস, অর্থাৎ বাতাস দ্রুতভাবে এখানে প্রবাহিত হয়। এটাতে পলিনেশন ছাড়াও প্ল্যান্টের ক্ষেত্রে বিভিন্ন কাজে এটা এসে থাকে। সয়েল অর্থাৎ মাটি সলিড সাপোর্ট করে। এরপরে আমরা যে ফিচারে আসবো সেটা জিওগ্রাফিক ফিচার, ইম্পর্টেন্ট ব্যারিয়ার্স
টু ফ্রি মুভমেন্ট। এনিমেল এর ক্ষেত্রে ফ্রি মুভমেন্টের করার জন্য এই জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার গুলো, মাউন্টেন বলো, ভ্যালি বলো, বিভিন্ন যে হিল বলো, এগুলো, তারপরে ওশেন, এগুলো আমাদেরকে ব্যারিয়ার হিসেবে। নেচার অফ দা সাবস্ট্রেট ইজ স্পেশালি ভাইটাল। প্রকৃতিতে বেঁচে থাকার জন্য এই জিনিসগুলো বেশ জটিল। এখন আমরা প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম থেকে বেরিয়ে একটু যদি হ্যাবিটেট এবং নিচ সম্পর্কে একটু আমাদের দেখি যে হ্যাবিটেট আর নিচটা কি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা হ্যাবিটেট বলতে কি বুঝছি এবং নিচ বলতে কি বুঝছি, এখানে কি ধরনের জিনিস আছে এই জিনিসগুলো সম্পর্কে। হ্যাবিটেট হচ্ছে অ্যানিমেলস অর্থাৎ লিভিং স্পেসিস, হিউম্যানস, প্ল্যান্টস সবই হচ্ছে হ্যাবিটেটের সাথে জড়িত। দ্য এরিয়া অর ন্যাচারাল এনভায়রনমেন্ট ইন হুইচ অ্যান অর্গানিজম অর পপুলেশন নরমালি লিভস, অর্থাৎ যেখানে অ্যানিমেলস বাস করতে পারে, লিভিং যে কোনো স্পেসিস বাস করতে পারে, জীবিত উদ্ভিদ বাস করতে পারে, হিউম্যান বাস করতে পারে, সেই যে পপুলেশন গোষ্ঠী সহ একক জীব হতে পারে, পুরো পপুলেশন বাস করে, সেটাই হচ্ছে তার বসতি। বসতিতে আমরা যে জিনিসগুলো দেখি, এরপরে হ্যাবিটেটে কিছু ভৌতিক পরিবেশ থাকে, যেমন মাটি, তাপমাত্রার পার্থক্য এবং আলোর প্রাপ্যতা এবং আর্দ্রতা। এরপরে হ্যাবিটেটে আমরা যে জিনিসগুলো আরো দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা অর্গানিজমের জন্য কি কি দরকার, ফুড দরকার, খাদ্য, পানি, নিরাপত্তা এবং থাকার আবাসস্থল। বায়োটিক এনভায়রনমেন্ট যদি আমরা দেখি হ্যাবিটেটের, তাহলে এখানে খাবারের যেমন প্রাচুর্যতা থাকতে হবে, একই সাথে কিছু প্রিডেটর এখানে উপস্থিত থাকবে খাদ্য খাওয়ার জন্য। নরমাল কিছু থাকবে এবং প্রিডেটরও কিছু থাকবে। এবার আমরা দেখি কিছু মাইক্রো হ্যাবিটেট। তাইলে ছোট ছোট যে বসতিগুলো, সেগুলোকে আমরা বলবো মাইক্রো হ্যাবিটেট। তাইলে এই মাইক্রো হ্যাবিটেট গুলোতে দেখা যাচ্ছে কি স্মল স্কেল ফিজিক্যাল রিকোয়ারমেন্টস অফ এ পার্টিকুলার অর্গানিজম, একটা নির্দিষ্ট ও একক বা ইন্ডিভিজুয়াল বা অর্গানিজম বা একটা পপুলেশন গোষ্ঠীর জন্য একটা স্কেলে কিছু ভৌত রিকোয়ারমেন্ট তাদের দরকার, তাদের হয়। ছোট ছোট স্তরের কিছু কিছু ফিজিক্যাল রিকোয়ারমেন্ট তাদের জন্য দরকার হয়। এখন আমরা একটা ফরেস্ট দেখতে পাচ্ছি। এই ফরেস্টটা হচ্ছে কিছু কপার্স হাক, নর্দার্ন কিছু হাক আছে, মানে বাজ পাখি, ইয়েলো ওয়ারবার্লার, তারপরে হচ্ছে ফ্লাই ক্যাচার আছে, কিছু পাখির কিছু এগুলো গোষ্ঠী এগুলো আছে। এছাড়া স্কুইরাল আছে, ডিয়ার আছে। ডিয়ার তো আমরা সবাই বুঝতেছি হরিণ, কিছু ইঁদুর, এই ধরনের জিনিসগুলো আছে আমরা এখানে দেখতে পাচ্ছি ফরেস্টে। এখন আমরা যদি মেয়েতে হ্যাবিটেটের ক্ষেত্রে যদি আমরা অ্যাকুয়াটিক হ্যাবিটেটে যাই, তাহলে আন্ডার সি আমরা দেখব কি এখানে আছে। তারা মাছ আছে, সি অর্চিন আছে, জেলিফিশ আছে, বিটল স্টার আছে, তারপরে এই ধরনের কুকুম্বার, সি অ্যানিমন, সি পেন, এই যে জিনিসগুলো, সি টোড, সি মাট, এগুলো আমরা অ্যাকুয়াটিক কন্ডিশনে দেখতে পাই, অ্যাকুয়াটিক পরিবেশে। এরপরে আছে আইস যে ভূমি অর্থাৎ বরফ আবৃত যে অঞ্চল, সেখানেও প্রাণীকুল আছে। এর মধ্যে আছে মাছ, তিমি, ষাঁড়, শিল এবং আর্টিক কিছু পেঙ্গুইন আমরা এর মধ্যে দেখতে পাই আইসল্যান্ডে। এবার আমরা ডেজার্টের দিক তাকাই, যদি সেখানে অ্যানিমেল গুলো দেখতে পাচ্ছি, ক্যামেলস আছে, গোটস আছে এবং বিভিন্ন টাইপের স্করপিয়ন, বিছা, কিছু ফক্স আছে, এরপরেও কিছু বিভিন্ন ধরনের ফক্স আছে, গ্রিজলি আছে, তারপরে হচ্ছে চিতা আছে, এই ধরনের স্যান্ড ভাইপার, বিভিন্ন ধরনের সাপ এবং ওয়াইল্ড ডগ,
তারপরে অস্ট্রিচ অস্ট্রিচ যে পাখিটা, ইমু, এগুলো আমরা ডেজার্টে দেখতে পাই। ডেজার্ট ক্রোকোডাইল, এই ধরনের প্রাণীগুলা, লিজার্ড, এগুলো আমরা দেখতে পাই এই অঞ্চলে। তাহলে আমরা বসতি সম্পর্কে, হ্যাবিটেট সম্পর্কে এনিমেলের বললাম। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে নিস। নিস হচ্ছে বাস্তুতন্ত্রে অন্তর্গত জীব সম্প্রদায়, কোন জীবের অবস্থান এবং তার ভূমিকাটাই হচ্ছে ইকোলজিক্যাল নিস। তার অবস্থান সাথে সাথে তার ভূমিকা, তার কার্যপদ্ধতি যেটা সে সেখানে সম্পন্ন করে, সে কি খাচ্ছে, কিভাবে বাস করছে এবং সেখানে কি অ্যাক্টিভিটিস সে প্লে করছে, সেটাই হচ্ছে এক কথায় নিস, ইকোলজিক্যাল নিস। নিসকে আমরা দুভাগে ভাগ করে থাকি, ফান্ডামেন্টাল নিস এবং রিয়েলাইজড নিস। ফান্ডামেন্টাল নিসে বলা হচ্ছে যে defined as the range of the environmental condition which each of the species survive, যেখানে প্রতিটা প্রাণী সার্ভাইভ করে বেঁচে থাকে। আর রিয়েলাইজ নিসেও একইভাবে, যে এখানে টার্ম as the range of the environmental condition in which a species is really found, যে কন্ডিশনে আমরা তাদেরকে প্রকৃত অর্থে খুঁজে পাই, তারা এনভায়রনমেন্টে যে কন্ডিশনটাকে সুটেবল মনে করে সেখানে যে টিকে থাকে। এখানে আমরা যে জিনিসটা দেখছি, রেড টেল হাক এবং বারেড আউল, তাহলে একটা পেঁচা এবং আরেকটা হচ্ছে বাজ পাখি। এখানে রেড মানে লাল অংশ আছে, এই জন্য এটাকে আমরা বলছি রেড টেল হাক। এরা হচ্ছে দুটোই শিকারী পাখি এবং এরা দেখা যাচ্ছে ফরেস্টে বাস করছে এবং এরা কি খাচ্ছে, ইঁদুর এবং বিভিন্ন ধরনের রডেন্টস গুলো খেয়ে বেঁচে থাকছে এবং তাদের বাসস্থান হচ্ছে কোথায়, কাছে। কাটিং ডাউন ট্রিজ, বিল্ডিং এ ড্যাম, behaviors needs in the ecosystem includes, behaviors needs in ecosystem includes, এখানে আমরা দেখতে পাই কিছু ট্রি আছে যেগুলো কাটিং ডাউন ট্রিজ, বিল্ডিং, বিভার মানে যেগুলো কেটে ফেলে, মানে এই নিচে যে প্রাণীগুলো বাস করছে, এই নিচে ইকোলজিক্যাল নিচে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি সেটা কাটিং ডাউন ট্রিজ, বিল্ডিং এ ড্যাম টু ফ্লাড অ্যান এরিয়া অ্যান্ড মেক এ পন্ড, এবং এরা কি করছে, ড্যাম করছে ফ্লাডটাকে প্রোটেক্ট করার জন্য কোনো এলাকায়, এবং এর থেকে একটা আমরা পন্ড হিসেবে কোনো কিছু পাচ্ছি। বিল্ডিং এ লগ টু লিভ ইন, এবং রাইজিং এ ফ্যামিলি অফ বিভার্স চিউইং বার্ক অ্যান্ড উডস, এরা ওই গাছের বার্ক এবং উডগুলোকে চিবিয়ে ফেলছে এবং এইভাবে ওরা বিভারগুলো, বিভারের ফ্যামিলিগুলো রাইজিং করছে এবং বিল্ডিং এ লগ টু লিভ ইন, এবং এর মধ্যে তারা বাস করার পদ্ধতি খুঁজে পাচ্ছে, বাস করছে ওই স্থানে, ওই কাজ করে তারা, এটাই তার ইকোলজিক্যাল নিস। No two species can occupy the same niche, দুইটা স্পেসিস একই ইকোলজিক্যাল নিচে বাস করছে, বিকজ বাস করতে পারছে না, বিকজ নো টু স্পেসিস the exact the same thing, two species do the exact same things, কারণ তারা ইকোলজিক্যাল নিচে একই রোল প্লে করতে পারে না, এজন্য দুটো স্পেসিস একটা ইকোলজিক্যাল নিচে সেভাবে এক অর্থে বাস করে না। এখন আমরা দেখছি এখানে একটা ফ্রগ এবং আরেকটি একে তারা একসাথে আছে, or try to, one will do it better and the other will have to change or become extinct, দুটো যখন একসাথে থাকছে তখন দেখা যাচ্ছে যে হয় একজন এক্সটিংক্ট হচ্ছে আর একজন সেখানে বেটার লিভ করছে বা ভালোভাবে বাস করতে পারছে, সেই পরিবেশে চেঞ্জ হতে না পেরে তারা আস্তে আস্তে কি করছে, এক্সটিংক্ট হয়ে যাচ্ছে,
আর না হলে তারা এইভাবে থাকছে। তাহলে আমরা নিজ বলতে বুঝলাম বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায় যেভাবে জীবগুলো যেভাবে জীব সম্প্রদায় যেভাবে বাস করে বেঁচে থাকে এবং সেই এলাকায় তাদের যে ভূমিকা তাদের যে কার্যপদ্ধতি সেটা অক্ষুণ্ণ রাখে। যেমন যদি একটি আমরা পুকুরের কথা চিন্তা করি তাহলে পুকুরের যে বিভিন্ন স্তর আছে এক একটি স্তরে এক এক ধরনের ফিশ বাস করছে এবং তারা সেখানে তাদের যারা উপরের স্তরে বাস করে তারা আলাদা, যারা মধ্যম স্তরে বাস করে তারা আলাদা, যারা নিচের স্তরে বাস করে তারাও আলাদা। এই নিচটা তাদের ক্ষেত্রে সর্বত্রই সেপারেট। এক একটা স্পেসিস এক এক ধরনের পরিবেশে টিকে থাকছে, তার কার্যপদ্ধতি শেষ করছে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম এবং ইকোলজিক্যাল নিডস এবং হ্যাবিটেট সম্পর্কে আমাদের ইকোলজি এই নির্ধারিত অধ্যায়ে আমাদের বিষয়গুলো দেখলাম। আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং আমি আশা করব পরবর্তী ক্লাসে আবার আমি তোমাদেরকে পাবো এবং তোমাদের সাথে সামনের ক্লাস আমি নিব, এটাই আশা করি। থ্যাংক ইউ এভরিবডি।